আমার শ্বশুর সেনাবাহিনীতে চাকরি করত। একসময় অবসর নিলেও চাকরি রিটায়ার হওয়ার পরে সে বসে বসে তার রেশন কার্ড পেনশনের টাকায় বেশ ভালোভাবে চলতে লাগলো। কিন্তু আমার বিয়ের আগেই আমার শাশুড়ি মারা যায়। আমি বিয়ের পরে আমার শাশুড়িকে দেখি নাই। শ্বশুর যেহেতু সেনাবাহিনীতে চাকরি করত, তার দেহের গঠন প্রণালী ইয়া বড় শেপ, জন্মদ্দা, খুব সুন্দর সুস্থিত মানুষ। যদিও সে আমার শ্বশুর, কিন্তু বোঝা যায় না তার কতটা বয়স হয়েছে, কারণ সে পূর্বে সেনাবাহিনীতে কাজ করত। তো বুঝতেই তো পারছো কতটা জোয়ান-মদ্দা। তারপরে আমার শাশুড়ি মারা যাওয়ার পরে শ্বশুরের ওই জোয়ানত্ব আর এই স্মার্ট চলাফেরা ভাব দেখে আমি বললাম, বাবা, আপনার একটা মাত্র ছেলে, তাও আবার প্রবাসে পাঠিয়ে দিয়েছেন। আমি বলি কি, আপনার তো এখন খেদমত করা দরকার বেশি বেশি করে। আমি আপনার পুত্রবধূ, তাই বলি কি আপনার সব ধরনের খেদমত তো আর আমি করতে পারবো না। তাই যদি আপনি একটা বিয়ে শাদিতে রাজি হতেন। আমার শাশুড়ি তো বেশ আগেই মারা গেছে, আমি তো আর বিয়ের পরে এসে তাকে দেখি নাই। কিন্তু যদি আপনি বিয়ে শাদিতে রাজি থাকেন, হয়তো আমিও দেখাশোনা করতাম বা আপনিও একটু চেষ্টা করতেন। শ্বশুর বলল, না মা, চেষ্টা অনেক দিন ধরে মনে মনে করতেছি, কিন্তু আসলে আমাকে দেখার পরে অনেক মেয়েছেলে রাজি হয় না। আমি নাকি বেশি জোয়ান-মদ্দা। তাছাড়া কেন যে আসতে চায় না, সেনাবাহিনীতে চাকরি করতাম, সেই দিক দিয়েও একটু ভয় পাই কিনা তাও জানি না। যা হোক, শ্বশুরের কথা শুনে একটু মুচকি হাসি দিয়ে বললাম যে হ্যাঁ, জোয়ান-মদ্দা দেখে অন্তত নার্ভাস মিস্টার একটু ভয়ই পাই। তো বাবা, আপনি যদি বলেন আমি একটু দেখব। শ্বশুর বলল, হ্যাঁ মা, তুমি দেখতে পারো। আসলে আমার অনেক দাবার থাকে পার্সোনাল, যেগুলা সব সেবারত খেদমত তুমি করতে পারবা। আমি শ্বশুরকে বললাম, ঠিক আছে, এই জন্যই তো বলছি একটা শাশুড়ি মা দরকার। তারপরে আমার বাবা মাকে ফোন করে বললাম যে আমার শ্বশুরের জন্য একটা মেয়ে দেখো। তা না হলে আমার কাজের ঝামেলা একটু বাড়তি হয়ে যাচ্ছে, আমি আর পেরে উঠছি না। সংসার সামলানো নাকি এদিকে শ্বশুরের সেবা যত্ন, সব মিলে আমি পেরেশান হয়ে যাই। আমার বাবা মা আমাকে বলল যে একটা বিয়ের যোগ্য মেয়ে আছে, একটা সহজত, যদি তোর শ্বশুর মেনে নেয় তাহলে একটা মেয়ে আছে আমাদের এলাকায়। আমি শ্বশুরকে অফার করলাম। শ্বশুর বলল তাহলে তার ভালো হয়। ইতিপূর্বে আমি সেনাবাহিনীতে চাকরি করতে যখন বেশ থাকতাম, ব্যস্ত থাকতাম, সেই সময় তোমার শাশুড়িকে এই জীবনে বেশি একটা সময় দিতে পারিনি। তাই আমার একটিমাত্র ছেলে, আর কোনো সন্তানাদি আমার নেই। যার কারণে একটা মেয়ে সহ যদি কোনো মেয়ে আমার বাড়িতে আসে, তাহলে তাও একটা মেয়ে আমি উপহারের বোনাস পেলাম। শ্বশুর এই বলে খাটার চলে আমাকে বলল যে আমি রাজি আছি। আমি আমার বাবা মাকে ফোন করে বললাম আমার শ্বশুর রাজি আছে। তখন আমার বাবা হঠাৎ একদিন আমার শ্বশুর বাড়িতে চলে আসলো। আমার শ্বশুরের সাথে বেশ পরামর্শ করলো। শ্বশুরকে রাজি করে দিন টিন ঠিক করে সেই মেয়েটার সাথে বিয়ে দিয়ে দিল। সে একটা বয়স্ক মহিলা, মধ্যবর্তী। যাই হোক, শ্বশুরের চেয়ে মনে হয় একটু সিনিয়র হবে, কিন্তু তার বিবাহযোগ্য একটা মেয়ে হাতে করে সে আমার শ্বশুরের সাথে নিকা বসে শ্বশুরের সংসার করতে লাগলো। আর শ্বশুরও সেটা খুশির বসে মেনে নিল। তারপরে এক দিপা দুজায় বেশ ভালোই সংসার করছিল। আমিও জন্য একটা যুবতী ননদ বোনাস পেলাম এর সংসারে। ভাবলাম একটু কাজের বাড়তি চাপ কমে যাবে আমার। তাছাড়া আর কি। তারপরে ননদ আর আমি একসাথে একই রুমে ঘুমাতাম। আমার স্বামী মাঝে মধ্যে রাত্রে যখন ফোন করতো, তার সাথে কথা বলার সময় ননদ চায়ে থাকতো দেখতাম। স্বামী স্ত্রীর কথার মাঝে ননদ যদি আমার পাশে থাকে, রাত গভীরে একটু ডিস্টার্ব মনে হয়। তাই বুদ্ধি করে ননদকে পাশের রুমে ঘুমানোর অফার করলাম। বললাম যে দেখো, তোমার ভাইয়া বিদেশ থাকে, সে রাত গভীরে প্রতিনিয়ত আমার সাথে ভিডিও কলে নানা রকম গোপনীয়তা। বুঝতেই তো পারছো স্বামী স্ত্রীর মধ্যে কি হয়। তো তুমি যদি পাশের রুমে থাকতে তাহলে আমাদের ডিস্টার্ব হতো না। তখন ননদ বলল, ঠিক আছে ভাবি, তাহলে কালকে থেকে আমি পাশের রুমেই ঘুমাবো, আর বাবা ওই রুমে মাকে নিয়ে ঘুমাবে। তারপরে হঠাৎ করে একদিন আমি স্বামীর সাথে কথা বলে গভীর ঘুমিয়ে পড়েছি। আর আমার ওই বৃদ্ধ শাশুড়ি, সে তার মায়ের বাড়িতে গেছে বেড়াইতে। যুবতী ননদ পাশের রুমে, আর ও পাশের রুমে আমার শ্বশুর ঘুমায় আছে। রাত গভীরে দেখি কেমন যেন একটা ও মাগো, ইস মরে গেলাম, কেমন যেন একটা বিরক্তকর আওয়াজ আমার কানে এসে উঠল। আমি চিন্তা করলাম শাশুড়ি তো বাড়িতে নেই, শুধু ওদিকে শ্বশুর পাশের রুমে হাতে করে নিয়ে আসা যুবতী বিবাহযোগ্য ননদ, আর এই পাশে আমি। খালি এমন আওয়াজ কোথা থেকে আসছে? আমি অনুভব করে ঘুম থেকে উঠে দরজায় কান লাগিয়ে শুনতে লাগলাম যে কি ব্যাপারটা, কি হচ্ছে, এসব কোত্থেকে এই সমস্ত গায়েব আওয়াজ আসতে লাগলো। আবারও দেখি খাটের ক্যাকুর ক্যাকুর নড়বড়ে আওয়াজ, আর ওরকম হালকা চিৎকার আমার কানে ভেসে ওঠে। আমার গাটা ছমছম করছিল। ভাবলাম শ্বশুর তার মানে কি যুবতী ননদ ওপাশে, তা তো জন্ম দেয়া মেয়ে না ওটা। তাহলে কি আমি যেটা ভাবছি সেটাই সত্যি? না, এটা হতেই পারে না। আমি দরজা খুলে বারান্দা দিয়ে এক পা দুপা করে হেঁটে শ্বশুরের রুমের সামনে গেলাম। যায়ে শ্বশুরের দরজায় টুকা দিলাম। দেখি কোনো আওয়াজ নেই। যে রুমের মধ্যে ননদ শুয়ে আছে ওই রুমের দরজার সামনে কান লাগিয়ে দিলাম। দেখি বেশ মাস্তি চলছে, ছোট ছোট গুনগুন করে আওয়াজ হচ্ছে, আর বলছে আরও দাও, খুব ভাল লাগে আমার। মার কদিন আমিই তো তোমার জীবনটা পার করিয়ে দেব, ঠিক এমনটা কথা যেমন আমার কানে আসতে লাগলো। চিন্তা করলাম, তার মানে যুবতী ননদ, অর্থাৎ আমার এই শাশুড়ি তার যে বিবাহযোগ্য মেয়েকে হাতে করে এই বাড়িতে আসলো, তাহলে মেয়ের সাথে আমার শ্বশুরের, না এইটা কি হলো?
কিছু মনে না করে বিরক্ত বোধ করলাম। আমি আমার রুমে এসে টুকটুক করে পা মেরে এসে আবারও দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। না দেখা না শোনার ভান করলাম। দেখব সকালবেলার রহস্যটা কি হয়। দেখি আমার বিবাহযোগ্য ননদ খুব ভোরেই স্নান করে তার রুমে ঢুকছে, চুলগুলা ভেজা। আর শ্বশুরমশাইয়ের মুখে ফুটফুটে হাসি, যেমন আমার তাগড়া জওয়ান শ্বশুর, মানে সেনাবাহিনী অবসর। তার চেহারা সুরত এবং যৌবনের ঢল একদম কমে নেই। তাহার মানে বাহ, কুয়ের ব্যাঙ যেন সাগরে পড়ছে। ব্যাপারটা আমার কাছে অদ্ভুত মনে হলো। রান্নাবান্না সেরে সকালে খাওয়া দাওয়া নাস্তা সেরে নুনুদকে কাছে ডাক দিলাম। বললাম, তুমি রাত্রে কি সুস্থ ছিলে? বলছে, কেন ভাবি? হ্যাঁ, আমি তো সুস্থই। আমি তো প্রতিনিয়ত আপনার কাছে ঘুমাইতাম। আপনার ডিস্টার্ব হয় বলে আমি পাশের রুমে চলে গেছি। কেন, কি হয়েছে? তখন আমি বললাম, না তেমন কিছু হয় নাই, কিন্তু খাটের নড়বড়ে আওয়াজ আর কেমন যেন ছোট ছোট কুটিকাটা কথা শুনতে পেলাম। তার মানে রাত্রে কি তুমি তাহলে স্বপ্ন দেখতেছিলে? তখন ননুদ বলল, ওই রকমই একটা কিছু ভাবি, তুমি এটা কিছু মনে করো না। আমি বেশ তাকে আর কিছু জিজ্ঞেস করলাম না। শ্বশুরকে আলাদা করে প্রশ্ন করলাম, বাবা, শাশুড়ি তো বেশ 2 দিন হলো তার বাবার বাড়িতে বেড়াইতে গেছে, অনেকদিন পরে, তো তাকে হানতে যাবেন না? শ্বশুর বলল, না রে মা, সে মুরব্বী মানুষ, অত টেক কেয়ার করতে পারে না। সে আর কটা দিন থাক না, সমস্যা কি? তার মেয়ে তো আছে, বিবাহযোগ্য মেয়ে, বেশ আমার সেবা যত্ন ভালোই করতেছে। আমি মনে মনে ভাবলাম, হ্যাঁ বেটা, কতটা যে সেবা যত্ন করছি সে তো বুঝতেই পারছি। তোমার তো খুব জমে গেছে, তাই না? মনে মনে এটা ভাবতে লাগলাম। তারপরে আবারও রাত হলো। বেটা, পালাবি কোথায়? কালকে হঠাৎ করে আমি জেগে এটা বুঝে ফেলেছি। আর আজকে তো আমি ঘুমাবই না, আর সারাটা রাত জেগে আমি পাহারা থাকবো, দেখব শিয়াল কেমন করে তরমুজ পাকা খেয়ে যায়। তারপরে রাত গভীরে যখন পোটা ভেজে গেল, ঠিক ওই সময় গত রাতের মতো আবারও, মানে শ্বশুর ঠিক ওই রুম থেকে মাঝ রুমে চলে আসে ভিতরে দরজা দিয়ে, আর বিবাহযোগ্য হাতে করে নিয়ে আসে সেই মেয়েটি। যেন তারা প্রতীক্ষায় থাকে। আসতেই যেন তাদের শুরু হয়ে যায় নানান রকম গুণগান, ছোট ছোট কথা আর রোমান্টিক কথা, আদর ভালোবাসা। আমি বুঝতে পারতে লাগলাম। দরজার ছোট্ট ছিদ্র দিয়ে চোখটা কোনো রকম চোখে দৃষ্টি তাদের উপর বোঝালো, হালকা আলো জ্বলছে, কোনো রকম ছায়া বসা দেখা যাচ্ছিল। আমি দেখা ট্রাই করতে লাগলাম চুপচাপ। তারপরে দেখি শ্বশুর কত জোয়ান মতো একটা মানুষ, সে সেনাবাহিনী চাকরি করত। তার গঠন প্রণালী অন্যরকম, খুব বাহুবল। আর যে মেয়েটা বিবাহযোগ্য আমার দ্বিতীয় শাশুড়ি হাতে করে নিয়ে এসে রেখেছে, মেয়েটা খুব হ্যান্ডসাম, দর্শনী, উচ্চলম্বাও বটে, বেশ মেদযুক্ত, দারুণ তার সব কিছু। যেন শ্বশুর যেন মুগ্ধ হয়ে গেছে তাকে দেখে। হ্যাঁ, পর্যায়ে দেখি দুইজনের বেশ ভালোই চলছে, দুজন দাঁড়িয়ে মুলাকাত করে এগালে ওগালে। কি রোম্যান্টিক কথা আমি দেখতে পাচ্ছি। তারপরে নিজের চোখে যেন খুব লজ্জা লাগতে লাগলো। দরজার পাশ থেকে আমি একবার এসে খাটের উপরে বসে পড়ি, আবারও ছুটে যাই দেখার জন্য, শোনার জন্য। ফ্যানটা আপ করে রেখেছি যাতে ফ্যানের আওয়াজে কোনো কথা ডিস্টার্ব না হয়, না শুনতে। তারপরে একটু পরেই যেন নড়ে খাটের কচুরমুচুর আওয়াজ আর হালকা মৃদুর চিৎকার। মেয়েটি বলছে, আহ, লাগছে তো। শ্বশুর যেন কিছুতেই শুনছে না। এইভাবে প্রায় 2 ঘন্টা তাদের কত রকম কথাবার্তা, রোম্যান্টিকতা, রসিকতা, হাসি ঠাট্টার মাঝামাঝি ঘেমে যায় যখন তখন ফ্যানটা ছেড়ে চুপ করে বসে থাকে। কি যে একটা স্বর্গের রাজ্যে শ্বশুর পৌঁছে গেল। শ্বশুর কি ছিল আর কি হলো? শাশুড়ি যাওয়া তার 15 দিন হয়ে গেল মায়ের বাড়িতে, তবু শ্বশুর তাকে আনার কথাই বলে না, যেন তার মেয়েকে পেয়ে ভীষণ খুশি। আমি দিন কয়েক যেতেই শ্বশুরকে বললাম, বাবা, ব্যাপারটা কি আমি বুঝি না তো, আপনার শাশুড়ি মাকে বাড়িতে আনছেন না কেন? বলছে, আরে যাক না, সে মুরব্বি হয়ে গেছে, তার যখন মন যাইবে আসবে বাড়িতে। আমি কি নিষেধ করেছি নাকি? কিন্তু তার মেয়ে যেহেতু আছে, বেশ আমার সেবা যত্ন খেয়াল খুশি রাখছে। তোমার উপর তো আগেকার মতো অতটা চাপ নেই। তবে তুমি এত তেলো বারবার একই কথা বলো। শ্বশুর জন্য রেগে গেল। আমি বললাম, ঠিক আছে বাবা, আর কখনো আমি বলবো না। যা হোক, বুঝতে পারলাম ব্যাপারটা এইভাবে 6 মাস অতিবাহিত যখন গেল তখন মেয়েটির কেমন যেন বমিভাব আর চলাফেরা। আমি বুঝতে পারলাম। আমি ননদকে বললাম, কি ব্যাপার টুনি, একটা বিবাহযোগ্য যুবতীর সুন্দরী মেয়ে তোমার কি হাল করেছে? কি সে বেটা? তোমার সাথে কি কারোর অবৈধ সম্পর্ক আছে? ননদ মাথা নাড়িয়ে কিছু বলে না, শুধু মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখতে পাই তার চোখের কোণে জল। কিছু একটা আমাকে মুখ ফুটে বলতে চায়, কিন্তু বলতে পারছে না। আবার এরকম জীবন সহ্য সে করতে পারছে না। কি করবে? মার এই করুণ, অতি করুণ হাল তাকে যেন পরিস্থিতিতে মানিয়ে নিয়েছে। এক পর্যায়ে এইভাবে দিন কয়েক আরও পেরিয়ে গেল। হঠাৎ করে আমার ওই দ্বিতীয় শাশুড়িটাও স্ট্রোক করে মারা গেল। শ্বশুরের যেন কপাল পুরা। এই জীবনের 2টা বউ তার জীবন থেকে একদম চলে গেল। তারপরে বিবাহযোগ্য যুবতীর ননদ, আমি তো বুঝতেই পারছি সিজনও ভুলে স্বর্গে বাস করছে, প্রেগনেন্ট হয়ে গেছে।
শ্বশুরকে বললাম, বাবা এখন কি করবেন? শ্বশুর আমাকে বলল, বৌমা, আজকের রাত্রে তুমি এবং তোমার এই বিবাহযোগ্য এই ননদটি ৩ জন মিলে একটা বৈঠক করব। আমি খুব সিরিয়াস, তোমাদের দুজনের সাথে আমার গোপন একটা জরুরি কথা আছে। আমি আর না বলে পারছি না, সময় হাতে একদম কম। আমি তো বুঝতেই পেরেছি মেয়েটা প্রেগনেন্ট অবস্থায় কি হাল করেছে। যা হোক কিছু একটা অবশ্যই বলবে। শ্বশুর আমাকে এ বিষয়ে বুঝতে পেরেছি। তারপরে রাতের খাওয়া দাওয়া সেরে শ্বশুরকে ভীষণ চিন্তিত মনে হচ্ছে, মুখটা কেমন মলিন হয়ে আছে। আমি খাওয়া দাওয়ার পরে শ্বশুরকে বললাম, বাবা, আপনি আমার রুমে আসুন, সোফাতে একটু বসুন। কি হয়েছে আপনার? আজ কদিন আপনার মনটা এরকম ভার বলছে। না রে মা, আসলে কি যে বলি, এই জীবনে আমার বড় বউটাও চলে গেল, দ্বিতীয় বিয়ে করলাম তোমার কথা মতো, সেও এ কপালে টিকল না। আসলে আমার কপালটাই পুরা। এই জীবনে মনে হয় আমার সুখ আর নেই কপালে। আবার বিবাহযোগ্য একটা মেয়ে হাতে করে নিয়ে আসছে, এখন ওর কি হাল হবে? তখন আমি বললাম, বাবা, আপনার তো আছেনই, ওর আর কি হাল? আপনি যেমনটা রাখছেন তেমনটাই ওর হবে। শ্বশুর যেন আমার কথায় কিছু একটা বুঝে ফেলল, আমার মুখের দিকে তাকিয়ে আছে, যেন আমি একটা কিছু তাকে বলতে চাইছি। শ্বশুর হঠাৎ করে আমাকে প্রশ্ন করল, বৌমা, তুমি এসব কি বলছো? ও তো বেশ ভালোই আছে, সুন্দরী যুবতী একটা মেয়ে। ওর ভরণ পোষণের সমস্ত দায়ভার তো আমিই নিয়ে নিয়েছি, ওর তো কোনো সমস্যা নেই। আমি বললাম, তাহলে আপনার এত মাথা ব্যথা কেন? আপনি নাকি একটু জরুরি আমাকে বলতে চাইছেন, কি বলবেন বলুন? আমরা তো ৩ জনই এখানে আছি, রাতে ১১টা বেজে গেছে। আপনার ছেলে আবার ওদিকে ফোন করবে বিদেশ থেকে। বলুন, তাড়াতাড়ি বলুন। শ্বশুর তখন বলল, বৌমা, একটু সময় দাও আমাকে, এতটা অস্থির করো না। আসলে আমি বলতে চাচ্ছিলাম এটাই, যাকে বিয়ে করে নিয়ে আসলাম দ্বিতীয়বার, সেও তো আমার জীবন থেকে চলে গেল। বিবাহযোগ্য যুবতী মেয়ে, তার একটা ব্যবস্থা হিল্লা করতে হবে, তাই না? তাই আমি বলি, মেয়েটার তো বাবাও নেই, মাও নেই। তাছাড়া এটা তো আমার জন্মানো মেয়ে না, ওর সাথে আমার কোনো ব্লাড কানেকশন বা অন্য কোনো জন্মগতভাবে বা কোনো বংশসূত্রে কোনো আত্মীয় না। তাই আমি তোমাকে বলি, বৌমা, তুমি যদি কিছু মনে না করতে, মানে ওর সাথে যদি আমার শাদির ব্যবস্থা করতে, ও আমার যোগ্য। আমি সেনাবাহিনীতে চাকরি করে আসছি জীবনে। তাছাড়া যৌবন, যুবক, তাছাড়া শরীরের গঠন প্রণালী বেশ এখনো আছে। জীবনের অর্ধেকটা সময় আমি চালিয়ে যেতে পারবো এখনো, যদি হায়াতে বেঁচে থাকি। তাই বলি কি বোমা, ওর সাথে যদি আমার শুভকামটা সেরে ফেলতে, তা না হলে যে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি বললাম, বিয়ে না হলে আবার কেলেঙ্কারি কি হবে? কি এমন হয়েছে? তখন যুবতী মেয়েটি বল, ভাবি, কি বা বলি আপনাকে, আমার মা স্বামীর সেবাদত করতে পারত না। এত বড় জোয়ান মুদ্রা মানুষকে তার সাথে মানিয়ে নিতে পারত না। মা ইচ্ছে করেই আমাকে সুযোগ করে দিয়ে তার বাবার বাড়িতে চলে গেছিল। আপনি তো বাবাকে সবসময় বলতেন তাকে বাড়িতে নিয়ে আসার জন্য, কিন্তু বাবাও এটা জানত। আর তাকে ওই সমস্ত খেদমতটা আমিই করেছি এতদিন। আর যার কারণে যদি বুঝেও থাকেন, আমার কিছু করার নেই ভাবি। আমি প্রেগনেন্ট, মা হতে চলেছি। আমার গর্ভের সন্তান, এই সন্তানের পিতৃপরিচয় কে দেবে? সমাজের মানুষকে এই মানুষের সামনে ভূমিষ্ঠ করব। কার পরিচয় ওকে ধরব? বেশি সময় হাতে নেই ভাবি, একটা ব্যবস্থা করুন। দুজনের কথায় আমি কেমন যেন বিমূঢ় হয়ে গেলাম। অদ্ভুত ব্যাপারটা, আমার কাছে যে দিনে দিনে এটা করছে কি, তার মানে মেয়ে কি আমার শ্বশুরের যোগ্য, আর শ্বশুরও তাকে নিয়ে বেশ জীবনে খুশি। যাক, এই জীবনের শ্বশুর যদি তার পছন্দের একটা যুবতী দিয়ে পেয়ে থাকে, এটা তো মানে খুবই সৌভাগ্যের ব্যাপার। তারপরে খুব ঘরোয়া আয়োজন করে গুপুগণে মেয়েটির সাথে শ্বশুরের বিয়ে দিয়ে দিলাম। তারপরে শ্বশুর আমাকে সেদিন খুব আনন্দের সাথে ফ্রি মাইন্ডে বলল, বৌমা, তুমি মার্কেটে যাও, টাকা পয়সা নিয়ে মার্কেটে যেয়ে আজকের জীবনে আমি একটা যুবতী মেয়ের সাথে জীবন সংসার শুরু করতে যাচ্ছি। বাসর ঘরটা তুমি সাজাবে। আমি নিজ হাতে শ্বশুরের জন্য বাসর ঘর সাজালাম। বড় অদ্ভুত ব্যাপার, তাই না? মানে পুত্রবধূর শ্বশুরের বাসর ঘরটা সাজিয়ে দেওয়া, ফুলে রং সং করে লাইট সজ্জা, কেমন অদ্ভুত আমার কাছে লাগছিল। তারপরে শ্বশুর তার সাথে সেদিন চুটিয়ে বাসুর ঘর অনেক কিছুই হলো। আমি পাশের ঘর থেকে সমস্ত কিছু আওয়াজ পাচ্ছিলাম। আমার খুব হিংসা হচ্ছিল বন্ধুরা, জানো, কারণ আমার এই জোয়ান মর্দার রিটায়ার্ড প্রাপ্ত শ্বশুর একটা যৌবন ভর্তি একটা সন্ধ্যা মেয়ে পেয়েছে এই জীবনে। আর তার সাথে আজকে ফুলশয্যা রাতে যা হয়েছে, এই আওয়াজগুলো আমার কানে এসে আমাকে একদম নাড়িয়ে তুলল। পুরা শিওরণে আমার গাটা ছমছম করছিল। ভীষণ মিস করছিলাম ওই মুহূর্তে আমি আমার স্বামীকে।
ভাগ্যে স্বামীটা একটা বছর আমার সাথে কোনো রকম সংসার করেই প্রবাসে চলে গেছে। কি আর করার, অসহায়তার মতো গোলবালিশটা জড়িয়ে কোনো রকম রাগটা পার করলাম। খুব হিংসা হচ্ছিল যে আমার স্বামী প্রবাসে রয়েছে আর আমার জোয়ান মদ্দা শ্বশুর সে এইরকম একটা যুবতী মেয়েই খুঁজতেছিল। না পেয়ে বেটা এতদিন ঠিকই কষ্টে না আছে, আমাকে অন্তত একটু মুখ ফসকা বলতে পারত, তাও বলল না। কত চেষ্টা করেছিলাম তার মুখ থেকে কথা বার করার জন্য, কিন্তু উটু রাগের রাগে চেহারা তো বয়ে সাহস পাচ্ছিলাম না। তারপরে সম্পর্কে আবার আমার শ্বশুর, কি করে বা আমি কথাটা বলি। যা হোক, সকাল হলো, দুজনের মুখেই যেন চাঁদের হাসি ফুটল। শ্বশুর যেন খুবই খুশি, এতদিন পরে যেন একটু সুখের ছায়া পেল। শ্বশুরকে খুশি দেখে আমিও খুশি। শ্বশুর নতুন বউকে নিয়ে মার্কেটে যে জুয়েলারি, গহনা আর কত রকম শাড়ি কাপড় এটা সেটা কত কসমেটিক সাজুগুজু করার জন্য তাকে নিয়ে এসে দিনভর ভালো করে সংসার করতে লাগলো। তার ছেলেকে বিদেশে ফোন করে আমি বললাম, তোমার বাবা এই জীবনে হিস্ট্রি হয়েছে, শেষ পর্যন্ত হাতি করে নিয়ে আসে মেয়েকে সে বিয়ে করল। আমার স্বামী বলেছিল, সে যেভাবেই হোক সে তো আমার বাবা যা দিয়ে খুশি আমি তাতেই খুশি। আমি চাই আমার মা হারা বাবা যেন একটু সুখের নাড়াল পায়, সেই জীবনটা যেন একটু সুখ করে যেতে পারে। আমার স্বামীর কথাই আমি শুনে নিয়ে অবাক হয়ে গেলাম। যে ছেলে তার বাবার জন্য এতটুকু মানিয়ে নিতে পারে মনের কাছে, বিষয়টা অদ্ভুত। আমার স্বামীকে বললাম, তোমার বাবার এই সমস্ত চলাফেরা দেখে আমার আর সহ্য হচ্ছে না, তুমি তাড়াতাড়ি প্রবাস থেকে বাড়িতে চলে আসো, দরকার নেই অত টাকা পয়সা ইনকাম করার, আমি একটা যৌবন ভর্তি মেয়ে। তুমি এভাবে বছরের পর বছর প্রবাসে পড়ে থাকবে, আমি কি নিয়ে থাকবো বলো? তখন আমার স্বামী বলল, লক্ষ্মী সোনা, একটু ধৈর্য ধারণ করো। আমি আগামী বছরে একবারে গুছিয়ে গুছিয়ে বাড়িতে চলে আসব, আর কখনো প্রবাসী আসব না। তোমাকে নিয়ে আবার যেন সংসার শুরু করব। একটু একটু প্রবাসী বউদের ধৈর্য ধরতে হয়, সেটা তুমিও করবে। তোমার উপর আবার বড় আস্থা আছে, আমি জানি। তারপরে স্বামীর অসুস্থ কথায় আমি বেশ আশ্বস্ত হলাম, শান্ত হলাম। প্রতিনিয়ত শ্বশুর তার সাথে এই আচরণ করত, বেশ ভালো করে মজা করত। মেয়েটার যাওয়ার জায়গা ছিল না যে কোথাও 2-4 দিনের জন্য বেড়াইতে যাবে। হঠাৎ করে শ্বশুর আমাকে বলল, বৌমা, তুমি তো দেখছি আমার নতুন বউয়ের মতোই, বেশ গঠন প্রণালী তোমার খুবই সুন্দরী। আমার ছেলের বেশ চয়েস আছে, ছেলে তোমাকে দেখে পছন্দ না করলে কি আর এত সুন্দরী বৌমা আমি পেতাম? শ্বশুরের কথায় আমি শুনে বললাম, যান যান, চেনা আছে আপনাকে। আপনি যত মার্কেট, যত গহনাপাতি সব তো নতুন বউকে দিলেনই, কই আমার জন্য তো শখের কিছু হাতে করে নিয়ে আসলেন না? আজকে আপনি বড় বড় কথা বলছেন, বউ আজ কাছে নেই, যেন মুখে বুল পড়ছে আপনার। শ্বশুর আমার কথা বুঝতে পারল, আমাকে বলছে, বিকেল হলে তুমি তৈরি থাকতে, তোমাকে নিয়ে আমি শহরে যাব। ব্যাংকে অনেক জমানো টাকা, আর এখন অবধি আমি পেনশনের টাকা পাই। বেশ, আমার যথেষ্ট আছে, তুমি চিন্তা করো না, তোমাকে দিতেও আমার বেশ শখ করে। কিন্তু সুযোগ হলো কই? আমি বড় লজ্জা পাই তোমার কাছে বৌমা, কারণ তোমাকে এ জীবনে যতদিনই তুমি আমার বাড়িতে আসছো, কখনো এরকম মনে হয়নি মনের কাছে কিছু একটা বলতে চেয়েছি তোমাকে, কখনো সুযোগই হয়নি। আর যদি সুযোগ হতো তাহলে তো আমার বিয়েই করা লাগতো না। শ্বশুরের কথায় একটু খুশি হলাম, বুঝতে পারলাম ব্যাটা এখন বুঝছে বিয়ে করার পরে। যাক, বিকেল হলো, শ্বশুর আমাকে নিয়ে মার্কেটে গেল। আমার জন্য জুয়েলারিতে যেয়ে বলছে, বৌমা, তোমার যেটা যেটা দরকার ঠিক আমার কোনো আপত্তি নেই, অতটুকুই তুমি গয়না চয়েস করে কিনে নাও। আমি একটা সোনার নেকলেস আর জাস্ট একটা আংটি কিনে নিয়ে আসলাম। তারপরে কসমেটিক্সের দোকানে যেয়ে বলছে, তোমার যা কিছু প্রয়োজন তুমি স্লিপ করে নিয়ে নাও, টাকা আমি দেব, চিন্তা করো না। আমি তো আর এত কিছু বুঝি না। আমি বললাম, ও, নতুন বইয়ের বেলায় নিজে তো খুব পছন্দ করে কিনে আনলেন, আর আমার বেলায় জেনেন না। বলছে, তুমি আমার পাশে আছো বিধেও আমার লজ্জা লাগছে, তুমি নেও না। তো আমি সর্বপ্রথমে হরেক রকম কালার দেখে 1 ডজন ব্রা নিলাম। শ্বশুর দেখে যেন লজ্জা পাচ্ছিল, আর বেটা লজ্জা ভাঙানোর জন্যই তার সামনেই আমি এগুলা কিনছি। হরেক রকম কালারের কসমেটিক্স আর অনেক আনুষাঙ্গিক কিছু কিনে নিয়ে আসলাম। বাড়িতে আসলাম, রাত হলো, তাকে খেতে দিলাম রান্নাবান্না করে। বললাম, বাবা, বৌমাকে নিয়ে আসেন। শাশুড়ি, নতুন শাশুড়ি, সে কয়দিন আর থাকবে? বলছে, থাক না, তোমার সাথে হঠাৎ করে রোমান্টিকতা শুরু হলো, আমার ও আসলে তো আর এত কিছু সুযোগ হবে না, বোঝো না বৌমা।
শ্বশুরের কথায় আমার মনকে যেন একটু নাড়িয়ে তুলল। স্বামীটা আমার কতদিন প্রবাসে আছে। আজ যেন তার মুখে বল ফুটল। আস্তে আস্তে তাকে যখন ফ্রি করে নিলাম, এক পর্যায়ে যখন আমি শুয়ে পড়লাম রাত্রে, তখন শ্বশুর আমাকে বলছে, এভাবে শুয়ে পড়লে কেন? হয়তো কাল বাদে পরশু নতুন বউ আমার বাড়িতে চলে আসবে। আমাকে ফোন করে বলছে নিয়ে আসার কথা। আমি বলছি আরও 2-1টা দিন থাকো। তো বৌমা, সময়কে কাজে লাগাও। আমি তখন শ্বশুরকে বললাম, বাবা, এ সমস্ত কি বলছেন? কিসের সময়কে কাজে লাগাবো? তার মুখ থেকে কথাটা আসলে আমি শুনতে চেয়েছিলাম। শ্বশুর তখন বলছে, ও তার মানে তুমি কিছুই বোঝোনি। আচ্ছা ঠিক আছে, লাগবে না, তুমি শুয়ে থাকো। আমি আমার রুমে চলে গেলাম। আমি কাল সকাল হলেই নতুন বউকে বাড়িতে নিয়ে আসব। শ্বশুর যেন আমার কথা একটু অভিমান করলো, এটা আমি ঠিক বুঝে ফেললাম। তারপরে আমি শ্বশুরের রুমে চলে গেলাম পিস পিস, যে বললাম, আপনি কি রাগ করেছেন আমার উপরে? করছেন না, কিসের রাগ? যার জিনিস সে যদি উন্মুক্তভাবে না দেয়, হে তো আর জোর করে নেওয়ার কিছু না বৌমা। তোমার মনের ভালোবাসা ইচ্ছে করে যদি তুমি আমাকে দাও, তাহলেই তো আমি খুশি। তাছাড়া কি করে আমি তোমাকে বলবো? শ্বশুর আমাকে এই কথা বলার পরে আমি বললাম, আপনি আমাকে এত কসমেটিক্স কিনে দিলেন, আর তো আমি একটু সাজুগুজু করবো নাকি, দেখবেন আপনি কেমন দেখাই? আপনার ছেলে তো আর বাড়িতে নেই। শ্বশুর বলল, সে ভাগ্য আর আমার হলো কই, যেন আফসোস করে কথাটা বলল। আমি সব বের করে নিয়ে এসে তার ঘরের গ্লাসের সামনে দাঁড়িয়ে বেশ আমার কোমল দুটো ঠোঁট লিপস্টিকে আলপনা আঁকলাম, চেহারা সৌন্দর্য করে তুললাম, নতুন শাড়ি পরলাম, গলায় নেকলেস লাগালাম, হাতে আংটি, বেশ সৌন্দর্য করে ইচ্ছে করে আমি মার্বেল দরদের শাড়িটা পরেছিলাম। আমার গর্তযুক্ত নাভিটা বেশ মৃদু দেখা দিচ্ছিল শাড়ির ফাঁক দিয়ে। শ্বশুর যেন ওটা দেখে খুব মুগ্ধ হয়ে গেল, মনটা তার চাঙ্গা হয়ে গেল। সে খাটে এলান দিয়ে বসেছিল, ঝট করে উঠে এসে আমার দিকে সামনে আমার কাঁধে 2 কাঁধে হাত রেখে মুখের দিকে ফ্যাল করে এক নজরে তাকিয়ে থাকলো বেশ কিছু সময়। আমি লজ্জায় বিমূঢ় হয়ে গেলাম। মাথাটা নিচুর দিকে করে বললাম, হয়েছে জান, আর কত দেখবেন? বলছে, না বৌমা, দেখা শেষ হয়নি। তোমার এই কোমল দুটো ঠোঁট, মায়াবী মুখখানা, আর মাথা ভর্তি কালো কেশ, আর তোমার পায়ের থেকে মাথা অবধি মার্বেল ধরাদের শাড়ি পরে তোমাকে যা লাগছে না, ভীষণ আনন্দ হচ্ছে আমার। মনটা একদম আনন্দে ভরে গেল এই মুহূর্তে। এতটা খুশি কেউ আমাকে করতে পারেনি বৌমা। খুব খুশি হচ্ছে আমার মনের মধ্যে। তাই আমি বলি কি, যদি তুমি আমার একটা কথা রাখতে। আমি বললাম, আমি আপনাকে আজ কোনো বাধা দিব না, আপনার যত কথা যা ইচ্ছে তা করুন। শ্বশুর যেন এই কথা ঝটকো টান দিয়ে আমাকে বুকে জড়িয়ে জোরে মাথায় হাত বুলে দারুণভাবে আদর করতে লাগলো। আমার ভীষণ ভালো লাগলো তার হাতের ছোঁয়া। বুকে জড়িয়ে ধরে তারা কিছু সময় ধরে রাখা এই মুহূর্তটা গাটা ছমছম করছিল আমার। পায়ের তলা থেকে যেন মাটিটা আস্তে আস্তে সরে যাচ্ছিল। খুব আনন্দ হচ্ছিল। কতটা দিন আমি স্বামীর পরশ পাইনি। এই জন্য দারুণ পাওয়া কিছু না বলতেই শ্বশুর হঠাৎ করে রথজাহীন অবস্থায় আমার ঠোঁট খেয়ে নিল। আমি ঠটকে টান দিয়ে ছুটে গিয়ে বললাম, বাবা, ও হইছে, ও হই থাক, আপনি এখন শুয়ে পড়ুন, আমি আমার রুমে যাই। এই কথা বলতে পিছন থেকে শাড়ির আসল ধরে টান দিয়ে আমাকে বলছে, বৌমা, এভাবে আমাকে ফেলে চলে যেও না, ভীষণ কষ্ট হচ্ছে আমার। আমি তার কথাই বুঝতে পারলাম। তারপরে সে ঘরের ছিটকেটে লাগিয়ে দিয়ে যা হবার হলো, বুঝতেই তো পারছো। অত বড় আর্মি ডিপার্টমেন্টের মানুষ, কম তো জোয়ান না। আমার যেন প্রাণটা একদম ওই মুহূর্তে আনন্দে উৎফুল্ল হয়ে গেছিল। কতদিন যেন প্রাণটা একটু নিঃশ্বাস নিলাম। অনেক সুখী হয়েছিলাম ওই মুহূর্তটা। সে যা করেছিল একদম পারফেক্ট। আমার জন্য তা ছিল যেমনটি যৌবনবর্তী বেশ উঁচু লম্বা ফিট ফিগার, সেও একদম কম না। যেন আমার জীবনে একদম এরকম হলে আর কিছুই লাগতো না। এক পর্যায়ে 2টা দিন এভাবে তার সাথে একের পর এক আচরণ হলো। তারপরে আমি ঠাট্টা করে বললাম, বাবা, কই নতুন শাশুড়িকে নিয়ে আসেন, সে আর 5 দিন থাকবে, 10টা দিন তো পেরিয়ে গেল। শ্বশুর বলল, বোমা, ইচ্ছে করতেছে ওকে আর কোনোদিনও এই বাড়িতে না নিয়ে আসি। তুমি যেভাবে আমার সেবা যত্ন করতেছ, এতটুকু যদি আমি বিয়ের আগে পেতাম তোমার কাছ থেকে, তাহলে আমি কোনোদিন বিয়ের নামই নিতাম না। ভেবেছিলাম কোনো দিনও তোমাকে বলার সাহস হবে না। আজকের পরিস্থিতি কিভাবে যে কি হয়ে গেল আমি জানি না বৌমা। জীবনে আমি খুবই খুশি। আমি বললাম, বাবা, আমি আপনার পুত্রবধূ, আপনার ছেলেরই বউ, ভুলে যাবেন না। আপনার ছেলে আজ বাদকাল বাড়িতে আসবে, তখন কি করবেন? বলছে, তখনকার ঘরটা তখন দেখব, যতদূর চলা যায়। আমি বললাম, না, এভাবে আর সুযোগ করে দেওয়া যাবে না। সারা জীবনে যা আপনার মনের ইচ্ছা, যা বাসনা ছিল, সব মিটায় নিছেন।
তাছাড়া আমি পুত্রবধূ হিসেবে আর আপনার শ্বশুর আপনার সেবা তো কখনই কম করেনি। যতটুকু হইছে বাস এতটুকুই যথেষ্ট। শ্বশুর মনটা খারাপ করে বলল, ঠিক আছে, তোমার নতুন শাশুড়িকে আমি কালকের মধ্যে নিয়ে আসব। তারপর ওই মেয়েটিকে নিয়ে আসলো, নিয়ে এসে জালটম সংসার করতে লাগলো। 1 বছর যখন তার গর্ভের সময় হলো, সন্তান ভূমিষ্ঠ করলো, সে বাবা হয়ে গেল, তারপরে তার কাছ থেকে সবসময় আমি দূরেই থাকতাম। আর শ্বশুর একের পর এক টাকি নিয়ে যেন জীবনে ছুটিয়ে মজা করে সংসার করতে লাগলো। তাকে আর আমি কখনো পাত্তাই দিতাম না, কারণ আমার স্বামীর আমানত আমার সমস্ত কিছু। সে আমাকে সুখে করার জন্য প্রবাসে পড়ে আছে, হাড় ভাঙা পরিশ্রম করে কত টাকা পয়সা ইনকাম করছে, শুধু আমাকে সুখে রাখার জন্য, আমার ভবিষ্যতের জন্য। আমি কেন এসে আমার সমস্ত কিছু বিলুপ্ত করে দেব? একটু ধৈর্য ধরতে হবে। তারপরে এভাবে চলতে চলতে 1 বছর যখন পেরিয়ে গেল, আমার স্বামী প্রবাস থেকে বাড়িতে আসলো। স্বামীর সাথে আমিও বেশ ঝুটিয়ে মজা করে সংসার করতে লাগলাম। দাম্পত্য জীবনে আমার কোনো সন্তানাদি ছিল না। বিয়ের পরে মাত্র 1 বছরই সে আমার সাথে সংসার করেছিল। তার পরপরই বেকার থাকা অবস্থায় তার বাবা তাকে প্রবাসে পাঠিয়ে দিয়েছিল। আজকে সে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তারপরে এইভাবে বিয়ের 2টা আমার স্বামী বাড়িতে আসা 2টা বছর পেরিয়ে যাওয়ার পরে আমারও সন্তান হলো। শ্বশুর এবং ছেলের মধ্যে যেন একদম পাল্লা চলছিল। বেশ বাপে বেটা দুজনে দুজনকে নিয়ে খুব সুন্দরভাবে সংসার করতে লাগলো। আমিও খুশি। আর নতুন এতিম মেয়েটা, সেও যেন জীবনে একটা সুখের নাগাল পেল। যা হোক বন্ধুরা, আমার জীবনে ঘটে যাওয়া বিয়ের পরে শ্বশুরের সংসারে এসে যা কিছু ঘটনা ঘটলো, এটা অদ্ভুত একটা ঘটনা মনের মধ্যে চাপা রেখেছিলাম। আজকে তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করতে পেরে আমার মনটা আজকে হালকা হয়ে গেল। তো তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, শেয়ার করে তোমার প্রিয়জনকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল এর চেয়েও আরও সুন্দর গল্প নিয়ে আসছি তোমাদের মাঝে। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য নিয়মিত স্কুলে পাঠাবে। এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। টাটা।